তার আর মেঘার বিয়েটা যে হচ্ছে না, এই খবরটা শোনার পর থেকে কিছুতেই নিজের মনকে শান্ত করতে পারছে না অরিন্দম। এই কদিনে মানসিকভাবে সে অনেকটা প্রস্তুত করে ফেলেছিল নিজেকে। মেঘাকে আরও ভালো করে জানার ইচ্ছে তার মধ্যে দিন দিন যেন বেড়েই চলছিল। বলতে গেলে এত সাধারণ হয়েও তার মতো একজনকে এত উপেক্ষা করার সাহস মেঘা কী করে পায়, সেটা জানাই যেন তার আসল উদ্দেশ্য ছিল। মেঘার মানসিক দৃঢ়তার আসল রহস্য কী, সেটা জানতে উতলা হয়ে উঠছিল তার মন। কিন্তু বিয়েটা না হলে আর তো মেঘাকে এসব জিজ্ঞেস করতে পারবে না সে। কোনো প্রিয় জিনিস হারিয়ে ফেলার মতো একটা কষ্ট হতে লাগলো অরিন্দমের। মেঘাকে ফোন করতেও কেমন যেন বাঁধো বাঁধো ঠেকছে তার। অনেক ভেবেচিন্তে ম্যান্ডির বাড়িতে চলে এলো সে। নিজের বাড়িতেই গ্রুমিং ক্লাস চালায় ম্যান্ডি। মেঘা তো আর আসছে না, বলল বিয়েটা যখন হচ্ছে না তখন তোমাদের পয়সায় ক্লাস করবে না ও। তোমার মা অবশ্য বলেছিলেন যেহেতু এ মাসের ফিজ পে করা হয়ে গেছে, মেঘা চাইলে এই মাসটা ক্লাস করতে পারে। কিন্তু মেঘা কিছুতেই রাজি হয়নি। তবে আমি চেয়েছিলাম ও ক্লাসটা করুক। এত ব্রিলিয়ান্ট মেয়ে। ম্যান্ডির কথা শুনে হতাশ হয়ে সেখান থেকে চলে এলো অরিন্দম। অনেক ভাবনা চিন্তা করে শেষমেশ মেঘাকে ফোন করলো সে। আমাকে আর ফোন করছেন কেন? আপনার মা তো আমার টাকা মিটিয়ে দিয়েছেন, নির্বিকার গলায় বলল মেঘা। প্লিজ মেঘা, এরকম বলো না। একবার তোমার সঙ্গে দেখা করতে চাই আমি। অরিন্দমের অনুরোধে পরদিন দেখা করতে রাজি হলো মেঘা। সেদিন রাতে উত্তেজনায় কিছুতেই ঘুমোতে পারছিল না অরিন্দম। নিজের মন বোঝার অনেক চেষ্টা করল সে। বর্তমান পরিস্থিতিতে তার কি করা উচিত অনেকবার ভাবল সে কথা। কিন্তু কোনো পরিস্থিতিতেই মেঘাকে ছাড়া সে কিছু ভাবতে পারছে না। মেঘাকে তার চাই। অলরেডি মেঘাকে ছাড়া সব কিছু কেমন ফিকে লাগতে শুরু করেছে তার। খুব অদ্ভুত ব্যাপার। এই কদিনে কি করে মেঘা তার জন্য এত ইম্পর্ট্যান্ট হয়ে উঠল। আচ্ছা মেঘা, আমি যদি তোমার ভাইয়ের পড়াশোনার দায়িত্ব নিই? পরদিন মেঘার সামনে বসে জিজ্ঞেস করলো অরিন্দম। আপনি? কেন? যার পর নাই অবাক হলো মেঘা। এমনি। না, সেটা হয় না। কেন হয় না মেঘা? আপনার থেকে কোনো হেল্প নিতে পারবো না আমি। কেন? আমাকে কি বন্ধুও ভাবতে পারো না তুমি? এবার খানিকটা করুণ গলায় জিজ্ঞেস করলো অরিন্দম। দেখুন, আমি আপনাকে দুঃখ দিতে চাই না। আবার কথাটা আপনাকে আজ না বললে হয়তো আর কোনো দিনই বলার সুযোগ পাবো না। আপনার মতো মানুষকে আমি কোনো দিন আমার বন্ধু ভাবতে পারবো না। কথাগুলো বলে মুখ নিচু করে নিল মেঘা। ভয়ে তার বুক দুরুদুরু করছে। এরকমভাবে যে শেষ পর্যন্ত অরিন্দমের মুখের ওপর কথাটা বলতে পারবে, এ কথা সে ভাবতে পারেনি। কেন? আমাকে বন্ধু ভাবতে পারবে না কেন? আপনি তো মেয়েদেরকে মানুষ বলেই মনে করেন না। আপনার পাশে বসে থাকতেও ভয় করে আমার। অরিন্দমের মনে হলো তার গালে কেউ থাপ্পড় মারল। তোমার এত বড় সাহস! তুমি আমাকে এরকম কথা বলতে পারো? কেন? আপনি কে? কি যোগ্যতা আছে আপনার? হ্যাঁ, চাইলে আপনি আমার অনেক বড় ক্ষতি করতে পারেন, তবে ওইটুকুই। হঠাৎ করে যেন প্রচণ্ড সাহস ভর করে মেঘাকে। আর তার কথা শুনে ক্ষেপে ওঠে অরিন্দম। তুমি আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললে? হ্যাঁ, ভালো করে ভেবে দেখুন। আজ আপনি যা, তার পুরোটাই আপনার বাবার জন্য। আপনার মা নিজের প্রভাব খাটিয়ে আপনাকে একটা চাকরি পাইয়ে দিয়েছেন।
পয়সার জোরে আপনি এই বিলাসবহুল জীবন যাপন করছেন। আপনার কি মনে হয় এই যে সব মেয়েরা আপনার চারপাশে ঘুরঘুর করে তারা আপনাকে ভীষণ ভালোবাসে? অবশ্য আপনি সে কথা বুঝবেন কি করে? আপনি তো কোনোদিন ভালোবাসা চানইনি। আপনি শুধু শরীর চেয়েছেন। মানুষের মধ্যে মন বলেও একটা জিনিস থাকে মিস্টার চক্রবর্তী। সেটা কোনোদিন পাওয়ার চেষ্টা করেছেন? একটা না বলে হাঁপাতে থাকে মেঘা। অরিন্দমের মুখ দিয়ে আর কোনো কথা বেরোয় না। এরকমভাবে আজ পর্যন্ত কেউ তাকে বলার সাহস করেনি। মেঘার বলা প্রত্যেকটা কথাই যেন একটা একটা থাপ্পড়ের সমান মনে হয় তার। আজ তাহলে আমি উঠি, পারলে আমাকে ক্ষমা করে দেবেন বলে উঠতে যায় মেঘা। হঠাৎ করে তার হাত ধরে ফেলে অরিন্দম। ভীষণ ঘাবড়ে যায় মেঘা। কীরকম হলে তুমি আমাকে বন্ধু বলে মেনে নিতে পারবে? মেঘার কাজল কালো চোখের দিকে গভীর দৃষ্টি নিবদ্ধ করে বলে অরিন্দম। তার গলায় আবেগ। তার কথা শুনে কেঁপে উঠল মেঘা। দেখুন, আমি খুব সাধারণ, অত্যন্ত গরিব বাড়ির একটি মেয়ে। আমার বন্ধু হওয়ার জন্য আপনার এত ইচ্ছে কেন সেটা আমি কিছুতেই বুঝতে পারছি না। আমাদের মধ্যে কোনো কিছু কমন নেই। বলতে বলতে উঠে দাঁড়ায় মেঘা। সত্যিই তো, অরিন্দম নিজেও বুঝতে পারছে না মেঘা তার বন্ধু হতে চায় না শুনে তার কেন এত প্রবলেম হচ্ছে। বন্ধুর অভাব তো তার নেই। আর কিছু বলতে পারে না অরিন্দম। চলে যায় মেঘা। তার যাওয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে অরিন্দমের মনে হলো বুকের মধ্যটা যেন কেমন শূন্য হয়ে গেল। বাড়ি ফিরে সোজা নিজের ঘরে চলে গেল সে। ভীষণ ওয়ার্থলেস লাগছে নিজেকে। আচ্ছা, এটাই কি প্রেম? সে কি তবে মেঘাকে ভালোবেসে ফেলেছে? নিজের মনে বারবার নিজেকেই প্রশ্ন করতে থাকলো অরিন্দম। রাতে খেতে বসে অন্যমনস্ক হয়ে খাবার নাড়াচাড়া করছিল সে। খেয়াল করল না পিসি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে দেখছে। বাবার অ্যাক্সিডেন্টের পর পিসি আবার এ বাড়িতে এসেছে। ডিনারের পর নিজের ঘরে গিয়ে অস্থিরভাবে পায়চারি করছিল অরিন্দম। হঠাৎ দরজায় কেউ নক করল। দরজা খুলে দেখল পিসি দাঁড়িয়ে। তুমি এখন কিছু বলবে? জিজ্ঞেস করলো অরিন্দম। ভেতরে ঢুকে এসে দরজা বন্ধ করে দিল পিসি। অরিন্দমকে বিছানায় বসিয়ে মুখোমুখি বসল তার। কি হয়েছে খুলে বল দেখি আমাকে। কি হয়েছে মানে? শোন বাবু, আমার চোখকে ফাঁকি দেওয়ার চেষ্টা করিস না। তুই আর তোর মা মিলে কিছু একটা ঘোট পাকাচ্ছিস, সেটা আমি ভালোই বুঝতে পারছি। সব বল আমাকে। পিসির জোরাজুরিতে একে একে সব খুলে বলে অরিন্দম। মায়ের প্ল্যান মেঘাকে এলিনা সাজিয়ে বাড়িতে আনা থেকে বিকেলে মেঘার সঙ্গে কথোপকথন কিছুই বাদ দেয় না সে। ছি ছি, এভাবে নিজের ছেলের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা করেছে প্রমিতা, তাও আবার সম্পত্তির লোভে। আর বাবু তুইও একবারও কিছু মনে হলো না তোদের? ঠিক করেছে মেঘা, তোর সঙ্গে বন্ধুত্ব না করে খুব ভালো করেছে। পিসির কথা শুনে ভেঙে পড়ে অরিন্দম। পিসির হাত ধরে বলে, কিছু একটা করো না পিসি। আমার আর কি করার আছে? পয়সার অহংকারে তোদের চোখ অন্ধ হয়ে গেছে। না হলে তুই কেন বলতে গেলি মেঘার ভাইয়ের পড়াশোনার দায়িত্ব নিবি? ও তো এই ব্যাপারটাই অপছন্দ করে। তুই পয়সার বিনিময়ে ওর আনুগত্য আশা করছিস? একবার এসব কিছুর বাইরে এসে ওকে নিজের মনের কথা খুলে বল, তারপর দেখ কি হয়। তবে তার আগে আর একবার ভালো করে নিজের মনকে বোঝার চেষ্টা কর। মেঘা তোর কাছে ধরা দিচ্ছে না বলেই কি ওর প্রতি এত আকর্ষণ তোর? নাকি সত্যিই তোর ওকে ভালো লাগে? আমার ওকে ভালো লাগে পিসি।
বিয়ে করতে পারবি ওকে নিঃস্বার্থভাবে? কিছুক্ষণ চুপ করে থেকে জবাব দেয় অরিন্দম, পারবো। তাহলে এই চাকরিটা ছেড়ে দে। মানে, কি বলছো তুমি? চাকরি কেন ছাড়বো? এত ভালো একটা চাকরি। অবাক হয়ে পিসির দিকে তাকিয়ে থাকে অরিন্দম। এরপর প্রায় 2 ঘন্টা ধরে অরিন্দমকে সব কিছু বোঝান পিসি, কিছু শর্ত দেন তাকে। এর কয়েকদিন পর এনজিওতে গিয়ে মেঘার সঙ্গে দেখা করে অরিন্দম। তুমি বলেছিলে না আমার কোনো যোগ্যতা নেই? এই দেখো, আমি চাকরি ছেড়ে দিয়েছি। এবার আমি নিজের যোগ্যতায় ভালো একটা চাকরি খোঁজার চেষ্টা করছি। বার, নাইট ক্লাব সব বন্ধ করে দিয়েছি। কোনো মেয়ের সঙ্গে মেলামেশা করিনি বেশ কদিন। এবার নিশ্চয়ই আমার বন্ধু হতে তোমার কোনো আপত্তি নেই? হাসি মুখে জিজ্ঞেস করে অরিন্দম। অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে থাকে মেঘা। এই অরিন্দমকে সে নতুন দেখছে। তার হাসিটাই বলে দিচ্ছে যে সত্যিই পাল্টে গেছে সে। এত ভালো একটা চাকরি ছেড়ে দিলেন আপনি শুধু আমার জন্য? মেঘার যেন বিশ্বাস হচ্ছে না। ধীরে ধীরে সে জানতে পারল শুধু চাকরি নয়, অরিন্দম নিজের বাড়ি ছেড়ে দিয়েছে। এখন একটা মেসে থাকছে সে। নিজের যোগ্যতায় সব কিছু অর্জন করবে সে এবার। না না, বাড়ি ছেড়ে একদম ঠিক করেননি আপনি। কাকাবাবু অসুস্থ, আপনার এখন বাড়িতে থাকা উচিত ছিল। পাশাপাশি হাঁটতে হাঁটতে বলল মেঘা। এই প্রথম গাড়ি ছাড়া এসেছে অরিন্দম। অসুবিধা হবে না, পিসিকে বলেছি কোনো প্রয়োজন হলে যেন সঙ্গে সঙ্গে খবর দেয়। আর 24 ঘন্টার নার্স তো রয়েছেই। আমি রবিবার করে গিয়ে দেখে আসব, জানায় অরিন্দম। এর পরের 2 মাস যেন অরিন্দমের কাছে অগ্নি পরীক্ষার মতো কাটে। সারা দিন এই অফিস ওই অফিস ঘুরে ঘুরে চাকরি খোঁজা, ইন্টারভিউ দেওয়া। রাতে মেসে ফিরে প্রায় অখাদ্য ডাল ভাত তরকারি খেয়ে ক্লান্তিতে ঘুমে ঢলে পড়া। এসবের মধ্যে মেঘার সঙ্গে কথা বলার সময়টুকু যেন তার কাছে পরম প্রাপ্তি। মেঘা তাকে সারাক্ষণ উৎসাহ দিয়ে যায়। মাঝে মাঝে খুব হতাশ হয়ে পড়ে অরিন্দম। সত্যি জীবনটা যে এত কঠিন তা সে কখনো কল্পনাও করেনি। কোনো মতে একটা মার্কেটিংয়ের কাজ জোগাড় করে সে। এদিকে প্রমিতা ছেলের এই বৈরাগ্যের কারণ কিছুতেই বুঝতে পারেন না। মাঝে মাঝে মেঘাকে নিয়ে তার সন্দেহ হয়, তবে মেঘাকে তিনি কোনো দিনই মেনে নেবেন না। মনে মনে একেবারে দৃঢ় প্রতিজ্ঞা করে নিয়েছেন তিনি। দেখতে দেখতে অরিন্দমকে ভীষণ ভালোবেসে ফেলেছে মেঘা। মাঝে মাঝে অরিন্দমকে দেখে তার কষ্ট হয়। নিজেকে কত কষ্ট দিচ্ছে ছেলেটা, কিন্তু মনকে শক্ত করে আবার উৎসাহ দিতে থাকে তাকে। এর প্রায় বছরখানেক পরের ঘটনা। কনের সাজে আয়নার সামনে বসে আছে মেঘা। একদিন যে অরিন্দমকে বিয়ে করতে হবে ভাবলে বুকের মধ্যে ভয় কাঁপুনি ধরত তার, আজ সেই অরিন্দমের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সে। আজ তাদের বিয়ে। দিবাকর এখন অনেকটা সুস্থ। তার ছেলে যে সত্যিকারের মানুষ হয়ে উঠতে পেরেছে, এতে তার খুশির সীমা নেই। মিথ্যে কোণে সেজে তাকে ঠকাতে এসে মেঘা যে তার ছেলের জীবনটা এভাবে পাল্টে দিয়েছে, এটা জানার পর মেঘাকে প্রাণ ভরে আশীর্বাদ করেছেন তিনি। শর্ত অনুযায়ী বিয়ের পরই সমস্ত সম্পত্তি ছেলের নামে লিখে দেবেন ঠিক করে নিয়েছেন তিনি। কিন্তু অরিন্দম মনে মনে ঠিক করে নিয়েছে অর্ধেক সম্পত্তি অনাথ আশ্রমেই দান করতে বলবে বাবাকে। তারপরেও অনেক থাকবে তাদের। কি হবে এত সম্পত্তি? যদিও আপাতত সে মেঘাকে নিয়ে ভাড়া বাড়িতেই থাকবে। তার নিজের পরিশ্রমের টাকায় সংসার চালাবে। মেঘার সঙ্গে থেকে থেকে সে বুঝেছে
অর্থই অনর্থের মূল। এই অর্থের জন্যই তো তার জীবনটা এক প্রকার অর্থহীন হয়ে যেতে বসেছিল। ভবিষ্যৎ প্রজন্মকে তার মতো পঙ্গু পরজীবী উচ্ছৃঙ্খল করে কিছুতেই গড়ে উঠতে দেবে না সে। সবাই খুশি হলেও প্রমিতা কিন্তু মুখ ভার করে ঘরের কোণায় বসে আছেন। শেষমেশ সেই ভিখারি বাড়ির মেয়ে মেঘা কিনা তার পুত্রবধূ হচ্ছে। বন্ধু স্বপ্নার সঙ্গে রেগে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন তিনি। মেঘাকে এলিনা সাজানোর বুদ্ধিটা তো ওই দিয়েছিল। সব চক্রান্ত। আসলে কেউ তার ভালো সহ্য করতে পারে না, এটা ভালো করে বুঝে গেছেন প্রমিতা। যেমন তার বড় ননদ, তার নিজের ছেলেকে মন্ত্রণা দিয়ে কেমন তার থেকে আলাদা করে নিল। ঠিক আছে, তিনিও দেখে নেবেন। তিনি থাকতে তার ছেলে আর বৌমাকে কি করে অন্য কেউ পরিচালনা করে।